দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। মুস্তাফিজ খান সোফায় বসে আছেন, কোলে তার ল্যাপটপ, সামনে গোল কাচ টেবিলের উপর ধোয়া ওঠা কফি। অফিসের কোনো কাজে ব্যস্ত তিনি। আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরেছেন। মায়া তার সামনের সোফায় বসে আছে, মনোযোগ দিয়ে টিভিতে কার্টুন দেখছেও। হঠাৎ কলিং বেলের আওয়াজে দুজনের মনোযোগ ব্যাহত হয়। মায়া উঠে গিয়ে দরজা খুলে দিল। দরজার ওপাশে ব্যক্তিটি দেখে খুশিতে আটখানা হয়ে মামুনি বলে চিল্লানি দিল। পরপর জাপটে জড়িয়ে ধরল তাকে। মিসেস রাফানা চৌধুরী মিষ্টি হেসে জড়িয়ে ধরেন ওকে। মুস্তাফিজ খান উঠে দাঁড়ান। মাহিরা খান কিচেন থেকে বেরিয়ে আসেন। মায়া অনেকক্ষণ জড়িয়ে ধরে থাকে তার মামুনিকে। বাহ বাহ, মামের এত ভালোবাসা, আমাকে তো কেউ চোখে দেখছে না। রুয়ান চৌধুরী মন খারাপের নাটক করে বলে ওঠেন। তার হাতে মিষ্টির প্যাকেট। মিছে মিছে রাগ করলেন রাফানা চৌধুরী। বললেন, এই, তুমি আমাদের মা মেয়েকে হিংসে করছো কেন? তুমি তো কালকেই এসেছো, তোমাকে আবার আলাদা করে দেখতে হবে কেন? হ্যাঁ বাবাই, কালকেই তো তোমার সাথে কথা হলো, কিন্তু মামুনিকে তো অনেকদিন পর দেখছি। মায়া ছাড়ো তোমার মামুনিকে, আগে তাকে বসতে তো দাও। মাহিরা খান এগিয়ে এসে বললেন। রাফানা চৌধুরীর সাথে কুশলাদি বিনিময় করেন। মুস্তাফিজ খান রুয়ান চৌধুরীকে জড়িয়ে ধরেন। রুয়ান চৌধুরী মিষ্টির প্যাকেটগুলো মাহিরা খানের হাতে দেন। দুজনকেই সোফায় বসতে দেওয়া হয়। রাফানা চৌধুরী মায়াকে নিজের পাশে বসালেন। মাহিরা খান কিচেনে ছুটলেন নাস্তা বানানোর জন্য। নাস্তার পর্ব শেষ করে রাফানা চৌধুরী কথা তুললেন। আসলে আমরা আজ এখানে এসেছি একটি বিশেষ কারণে। কি কারণ ভাবি? মাহিরা খান বললেন। রাফানা চৌধুরী মায়াকে জড়িয়ে ধরলেন, মৃদু হেসে বললেন, আসলে আমি রৌদ্র আর মায়ার বিয়ের ডেট ফিক্সড করতে এসেছি। এত তাড়াতাড়ি? অবাক হয়ে বলল মায়া। কেন বাচ্চা, তুমি তো বিয়েতে রাজি, তাহলে সমস্যা কোথায়? না, সমস্যা নেই, কিন্তু সামনে তো এক্সাম। এক্সামের টেনশন করো না, এক্সাম তো বিয়ের পরও দেয়া যাবে। আর আমি জানি আমার মেয়ে এমনিতেই ভালো করবে। রাফানা চৌধুরী মায়ার হাত বুলিয়ে দিয়ে বললেন। মায়া মুচকি হাসে। মাহিরা খান কোমল স্বরে বললেন, ভাবি আপনি বলেন কখন বিয়েটা ঠিক করতে চাচ্ছেন? এই তো 4-5 দিনের মধ্যে। মাহিরা খান অবাক হলেন, কপালে ভাঁজ ফেলে বললেন, ভাবি কোনো সমস্যা হয়েছে না? মানে একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? রুয়ান চৌধুরী কিছু বলতে যাবে তার আগেই রাফান চৌধুরী তাকে থামিয়ে দেন। ঠোঁটে হাসি ফুটিয়ে বলেন, না, কোনো সমস্যা নাই, আমি একটু তাড়াতাড়ি মায়াকে নিয়ে যেতে চাচ্ছি, এর বেশি কিছু না। মুস্তাফিজ খান আর মাহিরা খান একে অপরের মুখের দিকে তাকান। একজন আরেকজনকে ইশারা করেন। কনফিউজড তারা এখনো। এতটা তাড়াহুড়া কিসের? মায়া নিজেই বলল, মামুনি, আমার মনে হচ্ছে তুমি আমাদের থেকে কিছু লুকাচ্ছ। সত্যি করে বলো তো কি হয়েছে? আসলে রুদ্র বিয়েটা করতে নাকচ করে দিয়েছে, তাই তো? চমকে তাকালেন রাফানা চৌধুরী সহ সকলে। এতগুলো হতভম্ব দৃষ্টি ওর দিকে আছড়ে পড়তেই থতমত খেলো মায়া। চোখ পিটপিট করে তাকালো সকলের দিকে। রাফানা চৌধুরী হতভাগ স্বরে বললেন, তুমি কিভাবে জানলে? ও আমাকে নিজেই বলেছে, আর বলেছে আমি যেন বিয়েটা না করি। ও আমায় মেনে নিতে পারবে না। ওর এত বড় সাহস, ও তোমাকে এসব বলেছে? রাগী স্বরে বললেন রাফানা চৌধুরী। রুয়ান চৌধুরী শান্ত করার চেষ্টা করলেন তাকে। উদ্বিগ্ন স্বরে বললেন, রাহনা, শান্ত হও তুমি। কি শান্ত হব? শুধুমাত্র তোমার জন্য তোমার ছেলের এত বার বেড়েছে, লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছ। রুয়ান চৌধুরী অসহায় শ্বাস ফেললেন। এই মা ছেলের চক্করে মাইনকার চিপায় পড়েছেন তিনি। দুটোই সমান জেদি। এক পলক মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মায়া, তুমি বলো তো, ওর কি কেউ আছে? হ্যাঁ, আছে। ওর নাম আরশি। 2 বছর ধরে রিলেশনে আছে তোমার ছেলে আরও। কণ্ঠ খাদে নামিয়ে বলল মায়া। আমার পুত্রবধূ যদি কেউ হয় তাহলে শুধু মায়াই হবে। অন্য কাউকে যদি আনে ও, তাহলে আমি ঘর ছেড়ে বেরিয়ে যাব বলে দিলাম। অস্থির স্বরে বললেন রাফানা চৌধুরী। তুমি আগে শান্ত হও প্লিজ, ওনাদের সামনে এসব কি করছো? রুয়ান চৌধুরী তড়িঘড়ি করে বললেন। মুস্তাফিজ খান এতক্ষণ নিশ্চুপ বসেছিলেন। সবার কথা মনোযোগ দিয়ে শুনলেও একটা কথা বলেনি।
এবারে তিনি মুখ খুললেন, গম্ভীর স্বরে আওড়ালেন, রুদ্র যদি এই বিয়েতে রাজি না থাকে তাহলে আমাদের আর না আগানোই উচিত। ওর থেকে ওর ভালোবাসা কেড়ে নেওয়া ঠিক হবে না। এ কি বলছেন ভাইজান? ওকে এতবার বলার পরেও ও আরশির কথা একবারও বলেনি। যদি এতই ভালোবাসে তাহলে আরশির কথা অবশ্যই বলতো। রাফানা চৌধুরী সাফাই দিয়ে বললেন। রাফানা চৌধুরী আর মুস্তাফিজ খান আলোচনা করছেন। তিনজন মানুষ মন দিয়ে তাদের কথা শুনছে। মুখে কুলু পেটে বসেছিল মায়া। মনটা খারাপ হয়ে গেছে ওর, ভীষণভাবে রাগও উঠছে। আর সব রাগ গিয়ে পড়ছে রুদ্রের উপর। এত করে বলার পরও ছেলেটা মানল না। সেই নিজের কথাই জারি রাখলো, নিজের জেদেই অটল থাকলো। একবার বিয়েটা কোনো মতে হোক, এর সব কিছু শোধ তুলবে মায়া। মায়া হঠাৎই অপ্রত্যাশিতভাবে বলল, রুদ্রকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না বাবা। ডাইনিং রুমে যেন একটা ছোটোখাটো বিস্ফোরণ ঘটল। সবাই অবাক চোখে তাকিয়ে থাকলো মায়ার দিকে। মায়া নির্বিকার, মুখটাকে বাংলার পাঁচের মতো করে বসে আছে। মুস্তাফিজ খান অবাক স্বরে ডাকলেন, মায়া, তুমি তো আমার সব পছন্দের জিনিস না চাইতেও এনে দিতে আমায়, তবে এখন কেন পিছু হাঁটছো? ওর ভালোবাসা ইম্পর্টেন্ট, আমার না। আমি ওকে শুধু পছন্দ করি না বাবা, আমি ভালোবাসি ওকে। আমি চাই ওকে, নিজের করে চাই। কিন্তু ও যে আমায় চাইছে না, আমার কাছে এনে দাও তাকে বাবা। যদি এনে দিতে না পারো তবে এই জন্মে আমি আর কাউকে বিয়ে করব না। হবে না আমার বিয়ে করা। মায়া টলমল চোখে চেয়ে বলে ওঠে, এসব তুমি কি বলছো প্রিন্সেস? মুস্তাফিজ খানের কাতর কণ্ঠস্বর। তোমার প্রিন্সেস তোমার কাছে কিছু চাইছে বাবা। আমি ওকে ছাড়া মরে যাব বাবা, সত্যি বলছি। ও আমাকে না চাইলেও আমাকেই বিয়ে করতে হবে ওকে। রাফান চৌধুরী মায়ার মাথায় হাত বুলিয়ে দেয়। মায়া মাথা নিচু করে আছে। মাহিরা খানের বুকের মধ্যে কষ্ট হচ্ছে। মায়ার কোনো ইচ্ছা তিনি কোনো দিন অপূর্ণ থাকতে দেননি। সব কিছু মুখ ফুটে চাওয়ার আগেই ওর সামনে হাজির করেছেন। তবে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাই বুঝিয়ে দেওয়া হলো না মেয়েটাকে। মেয়েটা তার ভালোবাসা পাবে না, এই ভয়টাই তো পাচ্ছিলেন তিনি। রাফানা চৌধুরী নরম স্বরে বুঝিয়ে বললেন, তুমি চিন্তা করো না মায়া, রুদ্র বিয়ে করলে তোমাকেই করবে। বলছো? বলছি বাচ্চা। তাহলে ওর অমতেই বিয়ে হবে? ওর মতামতের ধার ধারি না আমি। রুদ্রের অমতে কেমনে বিয়ে হবে? ওকে চেনো না তুমি? জানো না ওর জেদ? তোমার মাথায় কি চলছে বলো তো? রাফানা চৌধুরী চিহ্নিত হলেন। আগে বলো, তোমরা সবাই আমার সাথে আছো তো? আমরা সবাই তোমার সাথে আছি মায়া। রুয়ান চৌধুরী আশ্বাস দিয়ে বললেন। বাবা? মায়ের ডেকে মুস্তাফিজ খান ওর দিকে ফিরে তাকালেন। নিশ্চুপ থাকলেন ক্ষণকাল। পলক কয়েক ভাবার পর বললেন, আমিও আছি। মেয়ের জন্য একটু কোর্ট কাচালি না হয় করলাম। মায়া চোখের জল মুছে বাঁকা হাসে। রুয়ান চৌধুরীর দিকে তাকিয়ে বলে ওঠে, ঠিক আছে, আপাতত বিষয়টা ধামাচাপা দাও, আর ঘাটিও না ওকে। কয়েকদিন নিজের জেদের উপর অটল থাকুক। আমাকে রিজেক্ট করা, তাই না? এমন কাহিনী করব না। ও কোনোদিনও জিততে পেরেছে বুঝি আমার সাথে? দুজন কপত কপতে বসে আছে পার্কের একটি বেঞ্চে। মেয়েটির পরনে নীল রঙের শাড়ি আর ছেলেটির পরনে নীল পাঞ্জাবি। মেয়েটির কোলে মাথা রেখে ছেলেটি বেঞ্চে শুয়ে আছে। মেয়েটির হাতে বাদামের ঠোঙা। সন্তর্পণে বাদামের খোসা ছাড়িয়ে ছেলেটির মুখে দিচ্ছে আর নিজেও খাচ্ছে। ছেলেটি মুখ নাড়িয়ে কিছু বলছে, হয়তো প্রেমময় বাক্য আওড়াচ্ছে প্রিয়তমার নিকট। মেয়েটিও তা শুনে খিলখিল করে হেসে উঠছে। ছেলেটি তা দেখিয়ে মেয়েটির চুলে বাঁধা গাজরা ধরে টান দিচ্ছে। বিকেলের সময়, মাথার উপর নীল আকাশ, সূর্য রশ্মি কিরণ দিচ্ছে। কাছের ওপাশ থেকে দুজনের দিকে একদৃষ্টে চেয়ে আছে রুদ্র। মুখে তার হাসি ল্যাপটানো। মানুষের ভালোবাসা দেখতেও ভালো লাগে। তার পরনে অফিসের ফর্মাল পোশাক। সামনের টেবিলে ধোয়া ওড়া গরম কফি। কয়েকদিন হলো বাবার অফিসে জয়েন করেছে সে। পড়াশোনার পাশাপাশি অফিসের হাল ধরারও চেষ্টা করছে। অফিস থেকে ফেরার পথে পার্কে কিছুক্ষণ সময় কাটাতে চেয়েছিল। পার্কে সব কপতি অনেকে তাদের বাচ্চা নিয়েও পার্কে ঘুরতে এসেছে, তাই পার্কের পাশে রেস্টুরেন্টে বসে কফি অর্ডার দিয়েছিল। আর তখনই চোখ পড়ে দুজন কপতির দিকে। মাঝে 2 দিন কেটে গেছে, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে তার মা বাবা এই 2 দিনে একবারও বিয়ের কথা তোলেনি।
তার মা যে বিয়ে নাকচ করার ফলে ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছিল, সেও বিয়ের কথা বলেনি। মায়াও কেমন জানি ব্যবহার করছে। এই 2 দিন ভার্সিটিতে দেখা হয়েছিল, মায়া কেমন যেন ইগনোর করছিল তাকে। রুদ্র দীর্ঘশ্বাস ফেলে ও মায়ার ফিলিংস বোঝে, কিন্তু মায়াকে নিজের জীবনের সাথে জড়াতে ভয় হয়। যদি কোনো দিন মনের অজান্তে কষ্ট দিয়ে ফেলে সেই ভয়। বিয়ে ভালোবাসার চক্করে যদি ওর বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, রুদ্র সহ্য করতে পারবে না। এই বন্ধুত্ব সব কিছুর ঊর্ধ্বে। রুদ্র কফির কাপে চুমুক দেয়। রুদ্র! আরশির ডাকে দৃষ্টি তুলে তাকালো রুদ্র। আরশি বসে আছে ওর সামনের চেয়ারে। রুদ্র মিষ্টি হেসে বলল, হুম। থ্যাঙ্কস এত ব্যস্ততার মাঝেও দেখা করতে আসার জন্য। আসলে কথাটা অনেক আর্জেন্ট ছিল, না বলা পর্যন্ত শান্তি পাচ্ছিলাম না। বলো, কি বলবে? আমার কথা তোমার মা বাবাকে কখন বলবে? অবাক হয়ে তাকালো রুদ্র। এই প্রথমবার আরশি এই কথাটা বলল। নয়তো ওরা রিলেশনে আছে, 2 বছর হতে চলল। আরশি কখনো বিয়ে করার কথা বলেনি ওকে। রুদ্র বিভ্রান্ত স্বরে আওড়ালো, হঠাৎ এই কথা? কোনোদিন তো বলনি তুমি। কোনোদিন বলিনি, আজ বলছি। বিয়ের বয়স হয়েছে আমাদের, তুমিও অফিসে জয়েন করেছো। আম্মু একবার তুলেছে বিয়ের কথা, আমি তোমার কথা বলেছি। আম্মু আব্বুর আপত্তি নেই, তুমি তোমার মা বাবাকে জানাও। রুদ্র চুপ থাকলো ক্ষণকাল, মাথা নিচু করে দৃষ্টি রাখলো টেবিলে। এই কথাটা রাফানা চৌধুরীর কানে গেলেই হলো। ওর আম্মা জান ঘর থেকে বের করে দিবে ওকে। বিয়ে করার চক্করে উপরে একমাত্র ছাড়টাও হারাতে হবে রুদ্রকে। মায়াকে বিয়ে করবে না বলেছিল, তাতে যে রণচণ্ডী রূপ ধারণ করেছে। আরশিকে বিয়ের কথা বললে কি যে হবে তা ভাবতে রুদ্রের গায়ে কাঁটা দেয়। শুনেছিল মায়ের জন্মের সময় যে কেবিনে মায়ের জন্ম হয়েছিল, সে কেবিনেই দুজনের বিয়ে ঠিক করে রেখেছিল ওদের পরিবার। কোনো দিন এই কথাটা শোনানো হয়নি ওদেরকে। হয়তো পড়ালেখায় এফেক্ট পড়বে তাই যে শোনালেই ভালো হতো বোধহয়। রুদ্র মায়াকে ওই দৃষ্টিভঙ্গিতে দেখতে পারত, এতগুলো রিলেশন করতো না। বাট মেয়েটাকে যে বেস্ট ফ্রেন্ড ছাড়া আর কোনো দিন কিছু ভাবতেই পারিনি। এমনকি রিলেশনগুলো জাস্ট টাইম পাস করার জন্য করেছিল, বিয়ের জন্য না। আরশিকে কি করে বোঝাবে এটা? হাজারো মিথ্যার মাঝে এটাই সত্যি। আরশির জন্য সফট কর্নার জেগেছে, বাট সেটা বিয়ে পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। আরশি আবার ডাকলো ওকে। রুদ্র তাকালো ওর দিকে, নম্র স্বরে মিথ্যা আশ্বাস দিয়ে বলল, আচ্ছা, আম্মুকে বলবো। ঠোঁট বিস্তৃত করে হাসলো আরশি। রুদ্র কথাটা বড্ড আকুপাকু মন নিয়ে বলেছে। ও জানে ওর মা মানবে না, দরকার হলে ত্যায্য করবে ওকে। তবুও মায়া ছাড়া আর কারো কথা শুনবে না। তবুও কেন যেন মিথ্যা বলল। আরশির হাসি দেখে মনে হলো ভাগ্যিস মিথ্যা বলল, নয়তো মেয়েটা মুখ কালো করে ফেলতো। রুদ্রের ভালো লাগতো না জিনিসটা। আরশি কফির কাপে চুমুক দিয়ে বলল, এই কথা কদিন ধরে বলার জন্য পিছু পিছু ঘুরছি তোমার, জানো, কিন্তু কোনো মতেই সুযোগ হয়ে উঠছিল না। কেন সুযোগ হচ্ছিল না কেন? ভার্সিটিতে তো প্রতিদিনই দেখা হয়। দেখা হলেই বা কি, তোমার সাথে কথা বলা যায় না সেখানে। হাই হ্যালো পর্যন্ত করা যায় না তোমার বন্ধুগুলোর জন্য। খালি টেনে টেনে নিয়ে যায় তোমাকে। তুমি তো ওদের বলোও না কিছু। মাঝে মাঝে বড্ড রাগ হয় আমার। আক্রোশ নিয়ে বলল আরশি। এবারে মুখের হাসি গায়েব হলো রুদ্রের। কিছুটা গম্ভীর হয়ে বলল, আমাদের বন্ধুদের নিয়ে কিছু বলবে না আসে। ওরা আমার এক একটা পরিবার, আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কনসার্ন হয় আমার জন্য। ওদের কিছু বলার ক্ষমতা আমার নেই। আরশি দেখলো পরিস্থিতি বিগড়ে যাচ্ছে, রুদ্রের মন খারাপ করে দিচ্ছেও। তাই কথা ঘোরানোর জন্য আমতা আমতা করে হেসে বলল, আচ্ছা আচ্ছা, বলবো না, অন্য কিছু বলো। সব ভালো তো? কথা বলছিল দুজনে। হঠাৎই টেবিল কাঁপিয়ে রুদ্রের মুঠোফোনটি বেজে উঠল। রুদ্র ফোন হাতে নেয়, নাম্বার দেখতেই হাসলো। মায়া কল করেছে। এই মেয়ে তার উপর রাগ করে 2 দিনের বেশি থাকতে পারে না। রুদ্র কল রিসিভ করে কৌতুক মিশ্রিত স্বরে বলল, শেষমেশ তো কল দিতে হলো আমাকে। রুদ্র, তুই তাড়াতাড়ি আমাদের বাড়ি আয়। তড়িঘড়ি করে বলল মায়া। রুদ্র হকচকিয়ে যায় মায়ের কণ্ঠ শুনে, উদ্গ্রীব হয়ে আওড়ায়, কি হয়েছে? তোর গলা এমন লাগছে কেন? তুই কি ঠিক আছিস? আমি ঠিক আছি, কিন্তু বাবাইয়ের কি যেন হয়েছে। আব্বুর সাথে দেখা করতে এসেছিল, এখন নাকি খারাপ লাগছে হঠাৎ করেই। তুই বাড়ি আয় তাড়াতাড়ি, আমি ডক্টরকে ফোন করে দিয়েছি। মায়ু, আমার বাবার কি হয়েছে? হ্যালো
হ্যালো। রুদ্র ফোন সামনে এনে দেখে মায়া কল কেটে দিয়েছে আর সে অবাক দৃষ্টিতে দেখছিল ওকে। রুদ্র ফোন রাখতে উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে রুদ্র? বাবা বাবা অসুস্থ হয়ে পড়েছে আরশি, আমাকে যেতে হবে। আরশিকে কিছু বলার সুযোগ না দিয়ে উঠে দাঁড়ালো রুদ্র। তাড়াহুড়া করে বিল পে করে হন্তদন্ত হয়ে বেরোলো ক্যাফেটেরিয়া ছেড়ে। আরশি বলতে যাচ্ছিল বিল দিতে হবে না, আমি দেব। বলতে যাচ্ছিল আরও অনেক কিছুই, তবে সে সুযোগ দিল না রুদ্র। আরশিও ছুটল ওর পিছু পিছু। গাড়িতে বসে সাই করে ছুটে চলে গেল রুদ্র। আরশি মন খারাপ করে দাঁড়িয়ে থাকে ক্যাফের সামনে। কু ডাকছে মনে হচ্ছে খারাপ কিছু হবে। ও হারিয়ে ফেলবে ওর ভালোবাসাকে। 5 মিনিট ধরে বেল বাজাচ্ছে রুদ্র, কিন্তু কেউ দরজা খুলছে না। 30 মিনিটের রাস্তা 15 মিনিটে পার করে এসেছেও। আতঙ্কে হাত পা কাঁপছে, তড়িৎ বেগে লাফাচ্ছে হৃৎপিণ্ড। ওর বাবা ঠিক আছে তো? কিছু হয়নি তো মানুষটার? মায়া সেভাবে জরুরি তলব করলো কেন? অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে কেউ একজন দরজা খুলে দিল। মায়া দরজা খুলে রুদ্রকে দেখে অবাক হলো ভীষণ। চুলগুলো এলোমেলো হয়ে আছে ছেলেটার। শার্টের দুটো বোতাম খোলা, ঘেমে নিয়ে একাকার অবস্থা। চোখে পানি চিকচিক করছে। রুদ্রকে এই অবস্থায় দেখে মায়ের খারাপ লাগলো। দরজা থেকে সরে রুদ্রকে ঢোকার জন্য জায়গা করে দিল। বাবা কই? রুদ্রের কাতর কণ্ঠস্বর। উপরে আছে, দোতলায়। আমরা সবাই উপরেই ছিলাম, তাই বেলের আওয়াজ শুনতে পাইনি। রুদ্র কিছু না বলে দৌড়ে দোতলায় গেল। মায়াও তার পিছু পিছু ছুটল। মায়ার বলা কক্ষে গিয়ে দেখল একজন ডাক্তার তার বাবার চেক আপ করছেন। রুয়ান চৌধুরী শুয়েছিলেন। রুদ্র সেই অবস্থায় গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। রুয়ান চৌধুরী কিছু বললেন না, শুধু নিশ্চুপ রুদ্রের মাথায় হাত বুলিয়ে দিলেন। কক্ষে সবাই উপস্থিত আছেন। রুহানি আর রাহুলও এসেছে। মুস্তাফিজ খান আর রুয়ান চৌধুরীর ছোটবেলার বন্ধু হামিদ ইয়াসির তার ট্রিটমেন্ট করছেন। বুক থেকে মাথা তুলল রুদ্র। হামিদ ইয়াসিরের দিকে তাকিয়ে অসহায় স্বরে আওড়ালো, আঙ্কেল, আমার বাবার কি হয়েছে? তুমি তো জানো তোমার বাবার হার্টের প্রবলেম দেখা গিয়েছিল অনেক বছর আগে। আমার মনে হয় তোমার বাবা কিছু নিয়ে খুব বেশি চিন্তাই করছিল, যার ফলে এত চাপ সহ্য করতে পারেনি, অসুস্থ হয়ে পড়েছে। এত কিসের চিন্তা তোমার বাবা? চিন্তা নেই বলছিস? আমার ছেলে আমার কথা শুনছে না, এতবার বিয়ে করতে বলার পরেও করছে না। আমার যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। আমি মরার আগে তোর বিয়েটা দেখে যেতে চাই। পাগল হয়েছে তুমি? কি বলছো এসব? আমার কিন্তু শুনতে একটু ভালো লাগছে না। ভেজা কণ্ঠে বলল রুদ্র। পরক্ষণেই হামিদ ইয়াসিরের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, আপনি বাবাকে বলছেন? এসব কি বলছে সে? উত্তেজিত হোস না রুয়ান, এটা তোর শরীরের জন্য ক্ষতিকর। ওকে জিজ্ঞেস করো ও মায়াকে বিয়ে করবে কিনা। অস্থির স্বরে বললেন রুয়ান চৌধুরী। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে আবার বললেন, রুদ্র, তুই আমাকে কথা দে, তুই মায়াকে বিয়ে করবি। বাবা বাবা কি হয়েছে তোমার? রুদ্র এবার সত্যিই কান্না করে দিল। আমি মরার আগে তোদের বিয়েটা দিয়ে যেতে চাই। মায়া যেদিন জন্ম নিয়েছিল, বিশ্বাস কর, সেদিনই আমি নিজের পুত্রবধূ ভেবেছিলাম। মোস্তাফিজের কাছে ওকে চেয়েছি। প্লিজ তুই বাবার কথাটা রাখ। মায়া আমার মেয়ের, রুদ্র, ওকে বিয়ে কর। আঙ্কেল, আই থিঙ্ক বাবাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তুমি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। আমি ওকে বলতে বলো মায়াকে বিয়ে করবে। ছেলের বিয়ে দেখলে আমি এমনিতেই সুস্থ হয়ে যাব। মায়া দৌড়ে গিয়ে রুয়ান চৌধুরীর হাত ধরেন। সান্ত্বনা দেওয়ার ভান করে কানে কানে ফিসফিসিয়ে বলে, বাবাই, অ্যাক্টিং একটু বেশিই হয়ে যাচ্ছে। সব বুঝে যাবে ও। ওভার অ্যাক্টিং কেন করছো? বলেই চোখ টিপল মায়া। সরি, আসলে অ্যাক্টর হওয়ার অনেক শখ ছিল। মরহুম বাবার জন্য সে শখ পূরণ হয়নি, তাই আজকে যখন সুযোগ পেয়েছি সব ট্যালেন্ট ঢেলে দিচ্ছি। রুয়ান চৌধুরী বোকা বোকা হাসলেন। রুদ্র একটু দূরে থাকায় আর চিহ্নিত থাকায় তাদের কথা কিছুই শুনতে পায়নি। মায়া দুঃখী দুঃখী ফেস করে বলল, তুমি এসব কি বলছো বাবাই? যদি কেউ আমায় বিয়ে করতে না চায় তাহলে তুমি তাকে জোর করতে পারো না। তাহলে কি আমাকে বিধবা হতে বলছিস? অসহায় স্বরে আওড়ালো রুয়ান চৌধুরী। মা, রুদ্র চিৎকার করে বলে উঠল, খবরদার মা ডাকবি না আমাকে। শুধুমাত্র তোর জন্য আজ তার এই অবস্থা। ধমকে বললেন রাফান চৌধুরী। রুয়ান চৌধুরী রুদ্রের হাত শক্ত করে ধরলেন। ক্ষীণ স্বরে বললেন, আমাকে বল যে তুই মায়াকে বিয়ে করবি।
রুদ্র অসহায় চোখে তাকালো বাবার দিকে। নিজেকে আজ পৃথিবীর সবচেয়ে অসহায় ব্যক্তি মনে হচ্ছে। বাবাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। তার কিছু হলে যে রুদ্র নিজেকে ক্ষমা করতে পারবে না। রুদ্র আশেপাশে তাকায়, শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। তার বাবা তার কাছে প্রথমবার এভাবে কিছু চেয়েছে, অথচ সেটা রুদ্র মেনে নিতে পারছে না কোনো মতেই। আর কিছু ভাবতে পারে না রুদ্র। রোয়ান চৌধুরীর দিকে তাকিয়ে গুমুট স্বরে বলে, আমি বিয়ে করব। সত্যি তুই বিয়ে করবি? হ্যাঁ। আমি এখনই কাজীকে কল কর, আজ রাতেই বিয়ে হবে দুজনের। আজকেই? হ্যাঁ আজকেই। দীর্ঘশ্বাস ফেললো রুদ্র। আর কিছু বলতে পারল না ওর বাবার হাসি মুখের দিকে তাকিয়ে। ড্রয়িং রুমে বসে আছে চারজন। রুদ্র কিছুক্ষণ পর পর টিস্যু দিয়ে চোখ মুছছে। রাহুল টিস্যু এগিয়ে দিচ্ছে। মায়া আর রুহানি তাদের দুজনের সামনের দিকের সোফায় বসে আছে। মায়া কপাল কুঁচকে তাকিয়ে আছে রুদ্রের দিকে। চোখে পানি নেই একটু, অথচ নাক টানছে বারংবার। নাটক করা কেউ ওর কাছে শিখুক। মায়া বিরক্তিকর স্বরে বলল, এভাবে মেয়েদের মতো কাঁদছিস কেন? তুই দেখছিস না ওরা কেমন করছে আমার সাথে? এতদিন মেয়েদেরকে জোর করে বিয়ে দিতে শুনেছি, এখন তো দেখছি ছেলেদেরও জোর করে বিয়ে দেওয়া যায়। আমি যেন বলির পাঠা। তুই মনে হয় একাই বিয়ে করছিস, আমাকে দেখ না। আমার কত ইচ্ছে ছিল বিয়ে নিয়ে, মেহেন্দি, গায়ে হলুদ, ব্রাইডাল সাজ, অনেক কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু দেখ কিভাবে হয়ে গেল বিয়েটা। তুই করিস না বিয়ে, সবাইকে বলে দে তুই বিয়ে করতে চাচ্ছিস না, তাহলে তো আমি বেঁচে যাই। নো, আমি তো বিয়ে করতে চাচ্ছি। আমি তো সেই পিচ্ছি কাল থেকেই তোকে বিয়ে করতে চাচ্ছি। হয়তো ইগোর জন্য বলতে পারিনি, কিন্তু এখন বিশ্বাস কর, তোকে বিয়ে করার বিন্দু মাত্র ইচ্ছা আমার নেই। মায়াকে বলতে না দিয়ে বিরক্তিকর স্বরে বলল রুদ্র। মায়া মুখ বাঁকিয়ে বলল, তুই বিয়ে করবি না, তোর বাপে করবে। তাহলে আমার বাপকেই কর, আমি কেন ফাঁসাচ্ছিস শয়তান? তোর আম্মা হতে বলছিস? রুদ্র কুশন ছুঁড়ে মারলোর মুখের উপর। মায়া চোখ মুখ কুঁচকে নাক ফুলিয়ে তাকালো। বড়রা ওদেরকে নিচে পাঠিয়ে দিয়েছে। রুয়ান চৌধুরীর সাথে রাফানা চৌধুরী আর মাহিরা খান আছেন। মুস্তাফিজ খান আর হামিদ ইয়াসির কাজী আনতে গিয়েছেন। চারজন নিজেদের মতো বসেছিল। তখনই রাফানা চৌধুরী ডাকলেন মায়াকে। মায়া উঠে তার কাছে গেল। রাফানা চৌধুরী তড়িঘড়ি করে বললেন, কাজী নিয়ে দুজনে রওনা দিয়েছেন, তাই তোমাকে তাড়াতাড়ি তৈরি হতে হবে। বাবার এই অবস্থা আর তুমি ওকে তৈরি হতে বলছো মা? রুদ্র, বিয়ে জীবনে একবারই আসে। যদিও বিয়েটা স্বাভাবিকভাবে হচ্ছে না, তারপরও একটু তৈরি তো হতেই হবে। তোমার বাবা রেস্ট নিচ্ছে, ডক্টর তাকে মেডিসিন দিয়ে দিয়েছেন, সমস্যা হবার কথা না। রাহুল, তুমি রুদ্রকে তৈরি হতে সাহায্য করো। রুহানি, আমার সাথে এসো। বলেই রাফানা চৌধুরী মায়াকে নিয়ে চলে গেলেন। রুহানিও চলে গেল তাদের পিছু পিছু। রুদ্র অবাক না হয়ে পারছে না যে মা তার বাবার একটু অসুস্থতা সহ্য করতে পারে না, কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ করে ফেলে। তার এই পরিস্থিতিতে এমন ব্যবহার, এতটা শান্ত নির্বিকার। কাজী চলে এসেছে। মুস্তাফিজ খান আর হামিদ ইয়াসির তার সাথে বসে আছেন। কাজী সাহেব কাবিননামা সহ সব কিছু ঠিকঠাক করছেন। অবশেষে তিনি বরকে ডাকতে বললেন। হামিদ ইয়াসির রুদ্রকে ডাকতে উঠবেন তার আগে রাহুল আর রুদ্র নিচে নামলো। দুজন গিয়ে বসলো সোফায়। কাজী বিয়ে পড়াতে যাবেন তার আগে হামিদ ইয়াসির বলে ওঠেন, রুদ্র, আগে তোমার বাবাকে ডেকে নিয়ে আসি। বাবা কি অবস্থায়? আরে আমি মেডিসিন দিয়েছি, কিছু হবে না। আর তার ইচ্ছাতেই তো বিয়েটা হচ্ছে। যদি বিয়েটা দেখতেই না পারেন তাহলে কেমনে হবে? রুদ্র কিছু বলার আগেই তিনি সিঁড়ি বেয়ে উপরে চলে গেলেন। তারপর ধরে ধরে নিয়ে আসলেন রুয়ান চৌধুরীকে। রুদ্র উঠে গিয়ে সাহায্য করলো। কাজী বিয়ে পড়ানো শুরু করলেন। সবশেষে মায়ার ডাক পড়ল। রাহুল গিয়ে তাগাদা দিয়ে আসলো তাদের। রুদ্র কাজীর কথা শুনতে শুনতে অন্যমনস্ক হলো। সামনে তাকিয়ে দেখলো এক শাড়ি পরিহিতা রমণী ধীর পায়ে এগিয়ে আসছে। রুদ্রের সেই রমণীকে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী মনে হলো। সব সৌন্দর্য যেন আজ মায়ার কাছে ধরা দিয়েছে। মায়াকে এনে রুদ্রের সামনে বসিয়ে দেওয়া হলো। মায়া সোনালি পাড়ের একটি কালো শাড়ি পরেছে, চোখে
আলতো করে কাজল টানা, আর কোনো সাজসজ্জা আপাতত নেই। পরিস্থিতি মনে আসতেই রুদ্র চোখ সরালো মায়ার থেকে। কাজের সব নিয়ম শেষ করে বলার পর রুদ্রকে কবুল বলতে বলেন। রুদ্র মায়ের দিকে তাকালো, ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে ও। মুখ বাঁকালো রুদ্র, জিহ্বা দেখিয়ে ব্যঙ্গ করলো মায়া। কাজী আবার বললেন কবুল বলতে। রুদ্র এবার গড়গড়িয়ে বলল, কবুল কবুল। আলহামদুলিল্লাহ, এবার কোনে বলুন। মায়া মনে মনে রুদ্রকে সরি বলে, তারপর এক নিঃশ্বাসে 3 বার কবুল পড়ে। নিস্তব্ধ রাত, রাতের অন্ধকারে হাওয়ার সাথে তাল মিলিয়ে সবেগে শাসা করে ছুটছে একটি সাদা রঙের গাড়ি। সময় ছুটছে তার নিজ গতিতে। রাত্রির দ্বিপ্রহর শেষ হয়েছে কিছু সময় হলো। গাড়ির জানালা দিয়ে অপলোক নিস্তব্ধ প্রকৃতি অবলোকন করছে মায়া। কিছুক্ষণ পর পর তাদের গাড়ির পাশ কাটিয়ে এক একটি গাড়ি যাচ্ছে। সাউন্ড বক্সে মৃদুস্বরে গান বেজে চলেছে। এখন তাদের গন্তব্য চৌধুরী মেনশন। রুদ্র মায়ার বিয়ে সম্পন্ন হয়েছে অনেকক্ষণ হলো। মায়া কবুল বলার পর তাদের বিয়ের পার চুকিয়ে কাজী সাহেব বিদায় নেন। রুদ্র তখনও নিশ্চুপ ছিল। রাফানা চৌধুরী তখনই ছেলে আর বৌমাকে বাড়ি নিয়ে যেতে চাইলেন। মুস্তাফিজ খান থাকার কথা বলেছিলেন, কিন্তু পরে বড় অনুষ্ঠান করে রুদ্র আর মায়াকে থাকার জন্য পাঠাবেন বলে রুয়ান চৌধুরী কথা দিয়েছেন। মজার বিষয় হচ্ছে, ছেলের বিয়ে দেখার পর তিনি সত্যি সত্যি সুস্থ হয়ে উঠেছেন। একেবারে উৎফুল্ল হয়ে কথা বলছিলেন ছোটবেলার প্রাণপ্রিয় বন্ধুর সাথে। রুদ্র সন্ধিয়ান চোখে তাকিয়েছিল। বাবার কানে ফিসফিস করে বলেছিল, নাটক ছিল সব, তাই না? রুয়ান চৌধুরী আমতা আমতা করে হাসেন। বিদায়ের সময় মুস্তাফিজ খান রুদ্রের হাত ধরে কেঁদে ফেলেন এক প্রকার। বারবার রুদ্রের হাত ধরে বলেছিলেন মায়াকে যাতে আগলে রাখে সব সময়। তার মেয়ে তার সব কিছু। রুদ্র কথা দিয়েছিল সে তার সব দায়িত্ব পালন করবে, মায়াকে ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করবে। মাহিরা খান কেঁদেছিলেন মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে। তিনি যদি পারতেন বিয়ে না দিয়ে সারা জীবনের জন্য নিজের কাছে রেখে দিতেন, কিন্তু তা যে সম্ভব নয়। মেয়ের জীবনটাই যে এমন, নিজের মা বাবা পরিবার সবাইকে ছেড়ে অন্যের বাড়িতে সম্পূর্ণ অচেনা মানুষের কাছে চলে যেতে হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, যার জন্য এত কান্না সে একটুও কাঁদেনি। মায়ের চোখে এক ফোঁটা পানিও আসেনি। সে শুধু মা বাবাকে সান্ত্বনা দিয়েছিল, পাষাণ হৃদয়। যদিও এটা নিয়ে রাহুল আর রুহানি অনেক পচিয়েছে তাকে, কিন্তু সে শুধু একটা কথাই বলেছিল, কান্না না আসলে আমি কি করব? রাফানা চৌধুরী মাহিরা খানকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন যে সে তার মেয়েকে নিয়ে যাচ্ছেন। তার মেয়ে এক বাড়ি ছেড়ে তার অন্য বাড়িতে যাচ্ছে। মায়াকে গাড়িতে উঠানো হয়। মায়ার পাশে রুদ্রকে বসানো হয়েছিল। সামনের ড্রাইভিং সিটে রাহুল বসেছিল। পুরো রাস্তা সে ড্রাইভিং করে নিয়ে যাবে। তার পাশের সিটে রুহানি। রুয়ান চৌধুরী আর রাফানা চৌধুরী অন্য গাড়িতে আগে আগে চলে গেছেন। বাড়িতে গিয়ে তাদের সব কিছু ঠিকঠাক করতে হবে। পুরো রাস্তায় রাহুল আর রুহানি অনেক মজা করেছে, দুজনকে নিয়ে দুষ্টুমিও করেছে অনেক, কিন্তু যাদের নিয়ে এত হঠকারিতা তাদের মুখে কোনো কথা ছিল না। অবশেষে গাড়ি চৌধুরী ম্যানশনের সামনে এসে দাঁড়ালো। দারোয়ান গেট খুলতেই প্রবেশ করলো গাড়িটি। গাড়ি থেকে ধীরে সুস্থে নামলো 4 জন। রুহানি গিয়ে বেল বাজায়। রুদ্র আর মায়া পাশাপাশি হাঁটে, কিন্তু কোনো কথা বলে না। রাফানা চৌধুরী দরজা খুলে দেন। রাহুল আর রুহানি ভেতরে ঢোকে, কিন্তু মায়া আর রুদ্র ঢুকতে গেলে বাদশা দেন রাফানা চৌধুরী। রুদ্র, তুমি মায়াকে কোলে নিয়ে ভেতরে ঢুকবে। কি? কোলে নিয়ে ভেতরে ঢুকতে হবে মানে কি? আমি পারবো না এটা করতে। এটাই তো বাড়ির নিয়ম। নতুন বউ স্বামীর কোলে চড়েই এ বাড়িতে প্রথমবার পা রাখে। এই নিয়ম কখন তৈরি হলো? আগে তো ছিল না। আগে ছিল কি না ছিল না সেটা তুমি জানলে কী করে? এবার এই বাড়িতে তোমার জন্মের পর কোনো বিয়ে হয়েছে নাকি? আমিও তো ওনাকে কোলে করে বাড়িতে ঢুকেছিলাম। পাশ থেকে রুয়ান চৌধুরী হাসি হাসি মুখ করে বলে ওঠে, ছেলে মেয়েদের সামনে এসব কি বলেছ? রাফানা চৌধুরী হাউ হুতাশ করে বললেন। মায়া নিজেও সমস্যায় পড়ে গেছে। রুদ্রের কোলে উঠবে কি করে? লজ্জা লাগবে তো। পরক্ষণে ভাবলো লজ্জা পাবে। আর ও লজ্জা শব্দটা তো ওর ডিকশনারির কোথাও লেখা নেই। রাহুল আর রুহানিও পাশ থেকে পিঞ্চ মেরে যাচ্ছে। বেশ, শুধু রুদ্র একবার কোলে নি, বন্ধু মহলে সেই একটা ট্রল হবে।
আমি করে নিতে পারবো না। রুদ্র শান্ত স্বরে বলল তার মাকে। ঠিক আছে তাহলে সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকো। মায়াকে কুলে নেওয়া ছাড়া ভেতরে ঢুকতে পারবে না তুমি। কি বলছো? সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ থাকবে। মায়া ভেতরে এসো তুমি। ও কেন ভেতরে যাবে? নিয়ম তো দুজনের জন্যই। তাহলে আমি শাস্তি পেলে ও কেন পাবে না? ও তো আর অবাধ্য হচ্ছে না, অবাধ্য হচ্ছে তুমি। ভেবে দেখো কি করবে। রুদ্র কিছুক্ষণ চিন্তা করার পর ভাবলো সারা রাত এখানে দাঁড়িয়ে থাকার চেয়ে মায়াকে কোলে নিয়ে ভেতরে ঢোকাই ভালো। রুদ্র তাকালো মায়ার দিকে। মায়া এতক্ষণ তাকিয়েছিল ওর দিকে, সাথে মুখে লেপ্টে আছে গা জ্বালানো হাসি। রুদ্র চোখ দিয়ে আশ্বস্ত করলো, মানে পরে দেখে নেবে ওকে। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। পাশ থেকে রাহুল চিল্লিয়ে বলে। সবাই ঠোঁট টিপে হাসছে। রুদ্র কিছু না বলে মায়াকে কোলে তুলে নেয়। রুদ্রের বুকের দিকের পাঞ্জাবি খামচে ধরল মায়া। এক পলক দৃষ্টি তাক করল ওর গোমরা মুখের দিকে। সবাই দরজা থেকে সরে দাঁড়ায়। রুদ্র মায়াকে নিয়ে ভেতরে ঢোকে। রাহুল আর রুহানিও ও বলে চিল্লাচ্ছে। ডাইনিংয়ে গিয়ে নামিয়ে দেয় মায়াকে। তারপর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে হনহনিয়ে চলে যায় দোতলায়। রাফানা চৌধুরী পেছন থেকে অনেক ডাকে ওকে, কিন্তু রুদ্র শোনে না। মায়া থামালো তাকে, নির্লিপ্ত ভঙ্গিতে বলল, মামুনি ডেকো না ওকে, যেতে দাও। কিন্তু কোনো কিন্তু না, এমনিতেই অনেক কাহিনী করেছে ওর সাথে, বেচারা ফেড আপ, আর না ঘাটানোই ভালো ওকে। রুহানি মায়ার কাঁধে হাত রাখলো, মৃদু হাসলো মায়া। রাফান চৌধুরী তিনজনকে সোফায় বসালেন। মায়াময় স্বরে বললেন, দুপুর থেকে কিছু খাওনি? খিদে লাগেছে নিশ্চয়। রান্না তো বসানো হয়নি, অন্য কিছু খেয়ে নাও সবাই। রুদ্র কিছু খায়নি মামুনি, ওকে ছাড়া খেয়ে নিব সবাই। মুখ কালো করে বলল মায়া। রাফানা চৌধুরী হতাশ স্বরে বললেন, তুমি খেয়ে নাও মায়া, ও রেগে আছে, খাবে না এখন। তোমরা খেয়ে নাও মামুনি, আমিও দেখবো কতক্ষণ রেগে থাকে ও। খেলে ওর সাথেই খাবো। ভালোবাসা চুন্দল। পাশ থেকে রুহানি টিপ্পনি কেটে বলে ওঠে। রাহুলও তাল মেলায় ওর সাথে। মায়া কনুই দিয়ে গুঁতা দেয় রুহানিকে। রাফানা চৌধুরী আর রুয়ান চৌধুরী অনেক বলেও মায়াকে খাওয়াতে পারল না। রুহানি, মায়াকে রুদ্রর রুমে দিয়ে আসো। রাফানা চৌধুরী রুহানিকে উদ্দেশ্য করে বলেন, ওকে দিয়ে আসতে কেন হচ্ছে? ও কি নিচে যেতে পারে না? নতুন এসেছে কি এ বাড়িতে? না রুদ্র রুমে কোনোদিন ঢোকেনি ও? বিহব্বল স্বরে বলল রাহুল। রাফানা চৌধুরী হাসলেন, বললেন, প্রতিদিন যাওয়া আর আজকের যাওয়া আলাদা। আজ ওদের বিয়ে হয়েছে, তাই নতুন বউ হিসেবে দিয়ে আসতে হবে। নতুন বউ, চলো। দাঁত দেখিয়ে হাসলো রুহানি। মায়া ভেংচি কাটে। দুজনে উঠে দাঁড়ায় যাওয়ার জন্য। আমিও যাব, আমিও যাব বলে রাহুলও উঠে দাঁড়ালো। সিঁড়ি বেয়ে উপরে উঠলো তিনজনে। হ্যাঁ রে মায়ু, আমি তো জানি বউরা অপেক্ষা করে জামাইদের জন্য, এখানে তো জামাই অপেক্ষা করছে। ভাবুক স্বরে বলল রুহানি। রাহুল হাসি হাসি মুখে বলল, আরে মায়ের বিয়ে বলে এ কথা, সব কিছুতেই ইনুই হতে হবে। অবশেষে রুদ্রের কক্ষের দরজার সামনে এসে পৌঁছায় তিনজনে। মায়ের বুকের মধ্যে ধুকপুক করছে। এই কক্ষে অনেকবার এসেছেও, কিন্তু আজকের অনুভূতি আলাদা। অনুভূতির চেয়েও বেশি রুদ্রের চোখে চোখ রাখার ভয়। যা যা ঘটিয়েছে তাতে রুদ্র ওকে জ্যান্ত না চিবিয়ে খায়। রুহানি দরজা ধাক্কা দেয়, তবে ভেতর থেকে সাড়া দেয় না রুদ্র। রুহিও কি দরজা খুলবে না? রাহুল চিহ্নিত স্বরে জিজ্ঞেস করলো। 100 বার খুলবে, না খুললে দরজা ভেঙে ঢুকাবো মায়াকে। রুহানি জবাব দেয়। তাদের কথার মাঝেই খট করে দরজা খুলে যায়। রুহানি আর রাহুল শয়তানি হেসে মায়াকে ধাক্কা দেয়, তারপর দরজা আটকে দেয় বাইরে থেকে। সুবিধার জন্য লক করে না। মায়া হুমড়ি খেয়ে পড়ে রুদ্রের বুকে। রুদ্রের বুকের ঢিপ ঢিপ শব্দ শুনতে পাচ্ছ। চোখ তুলে পিটপিট করে তাকালো রুদ্রের মুখের দিকে মায়া। রুদ্র নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। রুদ্রের কাছ থেকে দ্রুত সরে দাঁড়ালো। রুদ্র গিয়ে দরজার হুক তুলে দিল। মায়া এক পলক সেদিকে তাকিয়ে আবার সামনে তাকালো। চক্ষু ছানা বড়া হলো ওর। রুমের অবস্থা কাহিল। কক্ষের একটা কাচ আস্ত নেই, সব ভেঙে গুড়ি গুড়ি হয়ে পড়ে আছে ফ্লোরে। ধ্বংসযজ্ঞ চালিয়েছে কেউ কক্ষটার উপরে। শুধুমাত্র সাউন্ডপ্রুফ দরজা হয় এত শব্দ বাহিরে যায়নি। মায়া সামনের ভাঙা কাচ পেরিয়ে খাটের সাথে হেলান দিয়ে মেঝেতে বসলো।
মনোযোগে দেখতে থাকলো রুদ্রের কার্যকলাপ, যেন কোনো ইন্টারেস্টিং সিনেমা দেখতে বসেছ। হাতে একটা পপকর্ন বোল থাকলে ভালো হতো, মনে মনে ভাবলো মায়া। রুদ্র দাঁড়িয়ে আছে সামনে, চাহনি নির্লিপ্ত, দৃষ্টি নিষ্প্রাণ, অথচ নাকটা ফুলাচ্ছে একাধারে, যেন এসব কাজ মেঝেতে না ভেঙে মায়ার মাথায় ভাঙতে পারলে খুশি হতো। আর কিছু ভাঙা বাকি আছে? মিষ্টি এসে বলল মায়া। রুদ্র শক্ত চোখে তাকায়। মায়ার হাসি গায়ে জ্বালা ধরিয়ে দেয়, ভেতরের আগুন আরো দাউ দাউ করে জ্বলতে শুরু করে। ক্ষোভে পাশে থাকা ফ্লাওয়ার ভাস হাতে নেয় রুদ্র, সবেকে ছুঁড়ে ফেলে মেঝেতে। ফ্লাওয়ার ভাসের কাজগুলো ভেঙে চারপাশে ছড়িয়ে পড়ে। মায়ার ভ্রুক্ষেপ হয় না এসবে, আর না কোনো অনুশোচনা হয়। রাতের অন্ধকার কেটে গিয়ে সকালের আলো ফুটছে। মানবজাতি এখনও ঘুমে তলিয়ে থাকলেও পাখিরা তাদের ভাগ্যের সন্ধানে বেরিয়ে গেছে। মায়ের ঘুম ভেঙে যাওয়ার পর নিজেকে কারো বুকের উপর অনুভব করলো। মায়া পিট পিট করে চোখ খোলে। মায়া মাথা তুলে সামনে তাকাতেই চোখে পড়ে রুদ্রের ঘুমন্ত মুখ। মায়া থমকায়, তারপর মনে পড়ে কাল রাতের কথা, তাদের বিয়ের কথা। মায়ার নিজেকে অসম্ভব দুর্বল লাগছে, খিদে পেট চোচো করছে। কাল রাতে রুদ্রের সাথে পরে খাবে বলে আর খায়নি, কিন্তু রুদ্রের উৎপীড়নে পরে আর খাওয়া হয়নি। মায়া বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে ঘড়িতে কাটায় 5:30 বাজে। শুধুমাত্র খিদের কারণেই এত সকালে ঘুমটা ভেঙে গেছে ওর। কিন্তু এখন খাবার কই পাবে? বাড়ির কেউ নিশ্চয়ই এত সকালে ওঠেনি। পরনে এখনও শাড়ি, যদিও ঘুমানোর দরুন শাড়িটা এলোমেলো হয়ে আছে। মায়া পরনের শাড়ি ঠিক করে দরজা খুলে বাইরের দিকে পা বাড়ালো। পা টিপে টিপে সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখলো কেউ নেই, সবাই ঘুমে কাদা। রান্নাঘরে যাবে ভাবলেও পরে আর যাওয়া হলো না। প্রথম দিন এসে এভাবে রান্নাঘরে যাওয়া ঠিক হবে না। একটু হাঁটাহাঁটি করলে হয়তো পেটের খিদে কম অনুভূত হবে। সদর দরজার সামনে গিয়ে দেখে দরজা টানানো, কিন্তু তালা দেওয়া নেই। মায়া মনে মনে খুশি হলো, নিশ্চয়ই কোনো সার্ভেন্ট নামাজ পড়তে ওঠার পর দরজা খুলে দিয়েছে। মায়া দরজা খুলে বাইরে পা দেয়। বাড়ির সামনের উঠোনের একপাশে বাগান আছে। এখানে অনেকবার আসার ফলে বাড়ির সব কিছু চেনাওর। সতেজ স্নিগ্ধ বাতাস, নিচের মাটি স্যাঁতসেঁতে, নিশ্চয়ই কাল রাতে বৃষ্টি হয়েছে। মায়া বুক ভরে শ্বাস টানে, পায়ের চপল খুলে খালি পায়ে ঘাসের উপর রাখে। একটু একটু ঠান্ডা লাগছে। মায়া গায়ের শাড়ি আরেকটু জড়িয়ে নেয়, তারপর হাঁটতে থাকে সামনে। বাগানের এক প্রান্তে আম গাছের নিচে দোলনা টানানো। মায়া দৌড়ে গিয়ে দোলনাতে বসে পড়ে। দোলনাটা হয়তো নতুন টাঙানো হয়েছে, কারণ এর আগে দোলনাটা চোখে পড়েনি। মায়া মনের সুখে দোল খাচ্ছে। হঠাৎ সামনে তাকাতেই মায়া চমকে যায়। এ কি, আরিয়ান দাঁড়িয়ে আছে। মায়া চোখ কচলে আবার সামনে তাকায়। হ্যাঁ, আরিয়ানই তো, কিন্তু এত সকালে আরিয়ান এখানে কি করবে? মায়া এগিয়ে যায় আরিয়ানের দিকে। আরেক দফা অবাক হয় আরিয়ানের দিকে তাকানোর পর। হালকা নীল রঙের শার্ট পরেছে, শার্টটা হালকা ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। উপরে দুটো বোতাম খোলা, চোখ ফুলে অবস্থা খারাপ, নিষ্পলক তাকিয়ে আছে তার দিকে। মায়া অবাক হয়ে শুধালো, রিয়া, এত সকালে তুই এখানে? তোর আর রুদ্রর বিয়ে হয়ে গেছে মা, আমাকে একবার বললে না পর্যন্ত। ভাঙা গলায় বলল আরিয়ান। ইয়ার, এমন পরিস্থিতিতে বিয়েটা হয়েছে যে কাউকে বলার সুযোগটাই পেলাম না, কিন্তু তুই এত সকালে শুধুমাত্র এটা বলার জন্য এসেছিস? না, তোকে দেখার জন্য এসেছে। আমাকে? তাও এত সকালে? হ্যাঁ, আমি অনেক আগে এসেছি। তোকে কে বললো আমাদের বিয়ের কথা? রাহুল বলেছে। আমি তোকে শুভেচ্ছা জানাতে এসেছি। অবশেষে তোর ভালোবাসার মানুষ তোর হলো। আরিয়ানের গলা কাঁপছে। মায়া অবাক হয়ে তাকিয়ে আছে, বিধ্বস্ত লাগছে ওকে, চোখে পানি টলমল করছে। রিয়ান, তুই কাঁদছিস? কই না তো। কিন্তু আমি যে দেখতে পাচ্ছি, শুধুমাত্র বিয়েতে দাওয়াত দিনই বলে এভাবে কাঁদবি? আরিয়ান ক্ষীণ হাসলো, তারপর মায়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দোয়া করি অনেক বেশি ভালো থাক তুই। সৃষ্টিকর্তা তোদের সংসার সুখের চাদরে মুড়িয়ে দিক। কোনো কষ্ট যাতে তোকে ছুঁতে না পারে, ভালোবাসা হারানোর মতো যন্ত্রণা যাতে কোনোদিন না আসে তোর জীবনে। মায়া চমকে তাকায় ওর দিকে। কি বলছে এসব আরিয়ান? এতটা বিষাদ কেন কণ্ঠে?
যেন বহু কষ্টে কান্না আটকে রেখেছে। আরিয়ান পিছু ফিরে চলে যাবে তার আগেই মায়া ধরফরিয়ে ডেকে উঠল। চলে যাচ্ছিস? তোকে দেখার জন্য এসেছিলাম, দেখা হয়ে গেছে তাই চলে যাচ্ছি, নয়তো আমি আবার দুর্বল হয়ে যাব। হিংসা করবো দোস্ত, বন্ধুত্বে হিংসা নেই। আর হ্যাঁ, শাড়িতে তোকে অনেক সুন্দর লাগছে, কোনো দিন দেখিনি তোকে শাড়ি পরতে। আজকে যেন মায়ার অবাক হওয়ার পালা শেষ হয় না। এসব কথায় কিছু লুকিয়ে আছে। আরিয়ান কেঁদেছে দেখেই বোঝা যাচ্ছে। চোখ মুখ এখনো টকটকে লাল ওর। ছেলেটার হয়েছে কি? মায়া আটকাতে চেয়েও আটকাতে পারে না ওকে। আরিয়ান গেট পেরিয়ে বেরিয়ে যায়। মায়ের মাথায় এখনো ওর বলা কথাগুলো ঘুরছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না। মায়া দোলনায় চড়ার আগ্রহ হারিয়ে ফেলেছে, তাই আবার বাড়ির দিকে চলে যায়। কক্ষে গিয়ে দেখে রুদ্র এখনো ঘুমিয়ে আছে। মায়া সোফার পাশে মেঝেতে হাঁটু মুড়ে বসলো। রুদ্রের দিকে মায়াময় দৃষ্টিতে তাকিয়ে থাকলো অনেকক্ষণ। সিল্কি চুলগুলো কপালে লিপটে আছে। মায়া হাত দিয়ে চুলগুলো সরিয়ে দেয়। রুদ্র ঘুমের ঘোরে মায়ার হাত টেনে নিয়ে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে। হাতটা টেনে নেওয়ার ইচ্ছে জাগে না। ওভাবেই ওকে দেখতে দেখতে পাশে একটু জায়গা করে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। পর্দার ফাঁক গলিয়ে জানালা দিয়ে সূর্যের আলো আসতেই রুদ্রের ঘুম ভেঙে যায়। বুকে কারো হাত অনুভব করতেই মেঝেতে বসা মায়াকে দেখতে পায়। দুহাত সোফার উপর রেখে তার উপর মাথা কাত করে বাচ্চাদের মতো বেঘরে ঘুমাচ্ছে। চুলগুলো খোলা থাকায় সবগুলো মুখের উপর এসে পড়েছে। এভাবে ঘুমাচ্ছে কেন মেয়েটা? আশ্চর্য। ঘাড়ে ব্যথা উঠে যাবে তো। কিন্তু পরক্ষণেই মনে পড়ে মায়ার জন্য কিছুই অসম্ভব নয়। রুদ্র আলতো ধাক্কা দিয়ে ডাকে মায়াকে। মায়া নড়ে চড়ে আবার ঘুমিয়ে পড়ে। রুদ্র এবার জোরেই ডাক দেয়। মায়া লাফ দিয়ে উঠে বসে। আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে হড়বড়িয়ে বলে, এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? আমি সার? ষাঁড় তো বলিনি, বলেছি ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস। ওই একই হলো, কতক্ষণ ধরে ডাকছে? থম মেরে বসে থাকলো মায়া। ঘুমের রেশ এখনো পুরোপুরি কাটেনি। ঘুম ঘুম স্বরে জিজ্ঞেস করলো, কয়টা বাজে? রুদ্র ঘড়ির দিকে তাকিয়ে বলল। আবার মায়াকে ওভাবে বসে থাকতে দেখে বলল, কি হয়েছে, এভাবে বসে আছিস কেন? অনেক খিদে পেয়েছে রে। অসহায় মুখ করে বলল মায়া। কাল রাতে কিছু খাসনি? ঠোঁট উল্টে দুপাশে মাথা নাড়ালো। খাসনি কেন? তোর মামনি বুঝে কিছু খেতে দেয়নি? রেগে জিজ্ঞেস করলো রুদ্র। দিবে না কেন? তোর সাথে খাবো বলে খাইনি। আরে হাসছি আমার ভালোবাসা দেখাতে। তুই যে খেতে সহ্য করতে পারিস না সেটা জানিস না? সাফার করতে কে বলেছে তোকে? মানে হোদাই সব কিছু নিজের মাথার উপর নিয়ে বসে থাকতে হবে তোকে, তাই না? মায়া এখনো ঠোঁট উল্টে অসহায় মুখ করে তাকিয়ে আছে। উঠে বস, আমি নাস্তা নিয়ে আসছি উপরে। সোফা থেকে নেমে বলল রুদ্র। তখনই দরজায় টোকা পড়ে। রুদ্র গিয়ে দরজা খুলে দেয়। রাফানা চৌধুরী খাবারের প্লেট নিয়ে ভেতরে ঢোকে। সেন্টার টেবিলে প্লেট রেখে বলে, কাল রাতে দুটোই কিচ্ছু খাসনি, এখন সব খাবার শেষ করবি দুজনে। কাল রাতে তোমাদের সাথে খাইয়ে দাওনি কেন ওকে? খিদের চোটে দাঁড়াতে পারছে না ও। ওই তো বললো তোর সাথে খাবে। তুমি তো জানো মা, ও খিদে সহ্য করতে পারে না। আচ্ছা সরি। রাফানা চৌধুরী রুদ্রকে পাশ কাটিয়ে মায়ার হাতে একটা শাড়ি ধরিয়ে দিয়ে বলে, এটা পরে নিচে নামিস কেমন, তোকে কয়েকজন দেখতে আসবে। মায়া অবাক হয় দেখতে আসার কথা শুনে। ওদের বিয়ের কথা তো কাউকে জানানোই হয়নি। মায়ের মনের কথা বুঝতে পেরে রাফানা চৌধুরী নিজেই বলেন, আসলে আমার কয়েকজন ফ্রেন্ড এই আশেপাশেই থাকে, ওরা আজ সকালেই কল দিয়ে বলেছি সবাইকে। রুদ্র বিরক্তির শ্বাস ফেলে। তার মায়ের বান্ধবীর অভাব নেই। এই এলাকার সবগুলো মহিলাই তার মায়ের বান্ধবী। তার মা পারে না এই এলাকার আশেপাশের এলাকার সব মহিলাকে বান্ধবী বানিয়ে ফেলতে। সবগুলোই পাশের বাসের আন্টি। রুদ্র আর না দাঁড়িয়ে মুখ ধুতে চলে যায়। কিন্তু মামুনি, আমি তো শাড়ি পরতে পারি না, এটা তো তুমি আর আম্মুই পরিয়ে দিয়েছিলে। দুঃখী দুঃখী মুখ করে বলল মায়া, আরে আমি পরিয়ে দেবো আর কি আমার মেয়েকে, তুই আগে খেয়ে নে, তারপর আমি এসে পরিয়ে দেব। রাফানা চৌধুরী চলে যান। রুদ্র ততক্ষণে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে। রুদ্র বেরোনোর পর মায়া ঢুকে ওয়াশরুমে। মায়া বেরিয়ে দেখে রুদ্র অলরেডি খেতে বসে গেছে ওকে ছাড়াই। গজগজ করতে করতে সামনে এলো। অভিযোগের স্বরে বলল, আমাকে ছাড়াই খেতে বসে গেলি, একটু অপেক্ষা তো করতে পারতি।
তুই কোন দেশের প্রধানমন্ত্রী, হ্যাঁ, যে তোর জন্য অপেক্ষা করতে হবে? কালকে তোর জন্য আমি না খেয়ে অপেক্ষা করছিলাম। পুরো রাত খিদে জ্বালায় কষ্ট পেয়েছি, তাও কিছুই খাইনি, শুধুমাত্র তুই খাসনি বলে। আমি তোকে না খেয়ে কষ্ট পেতে বলিনি। মায়া মনে মনে কষ্ট পেল, কিন্তু মুখে কিছু বলল না। মুখ কালো করে খেতে বসে পড়ল। আগে পেটকে শান্ত করতে হবে, তারপর দেখে নিবে রুদ্রকে। দুজনেই খাওয়া শেষ করলো। রাফানা চৌধুরী মায়াকে এসে শাড়ি পরিয়ে দিলেন। রুদ্র বাইরে কোথাও গেছে। কলাপাতা রঙের শাড়ি মায়ার ফর্সা শরীরে সুন্দরভাবে ফুটে উঠেছে। শাড়ি পরানো শেষে মায়ার মাথায় ঘোমটা টেনে দিলেন। মায়ের কপালে চুমু খেয়ে থুতনি ধরে বলে ওঠেন, নজর না লাগুক। মায়া মিষ্টি হাসলো। একজন সার্ভেন্ট এসে জানালো অতিথিরা চলে এসেছে। রাফানা চৌধুরী মায়াকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছেন। ডাইনিং রুমে 10-11 জন মহিলা বসে আছেন, তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে। রাফানা চৌধুরী নিচে নামলেন মায়াকে নিয়ে, সোফায় বসিয়ে দিয়ে পাশে বসলেন। মায়া সবাইকে লক্ষ্য করে সালাম দিলেন। রাফানা চৌধুরী মিষ্টি হেসে বলে উঠলেন, দেখো সবাই আমার মিষ্টি বৌমাকে। বাহ, তোমার বৌমা তো অনেক সুন্দর দেখতে। তা তোমার নাম কি? টেবিলে দেওয়া নাস্তার প্লেট হাতে নিতে নিতে একজন বললেন, মায়া। মায়া মাথা নিচু করে বলে ওঠে, খুব সুন্দর নাম। রাফানা চৌধুরী খেয়াল করে দেখেন সবাই ফিস ফিস করে কিছু বলছে। মূলত সবাই মায়ের প্রশংসা করছে। রাফানা চৌধুরী গর্ব করে হাসেন। মায়ের হাসফাস লাগছে। কখনো কারোর সামনে এভাবে ভদ্র হয়ে বসে ছিল কিনা মায়ের মনে পড়ে না। তোমার চুলগুলো একটু দেখাও তো। মিষ্টি খেতে খেতে সামনের একজন বলে। মায়া চমকে তাকায়। চুল দেখাবে মানে কি? রাফানা চৌধুরীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে। রাফানা চৌধুরী অবাক হয়ে তাকিয়ে আছেন। মেয়ে দেখার প্রাচীন নিয়ম, যা যুগ যুগ ধরে চলে এসেছে, এখনও চলছে। হয়তো কিছু মানুষের মানসিকতার পরিবর্তন ঘটেনি, কিন্তু কিছু মানুষ এখনও সেই প্রাচীন নিয়মেই আটকে আছেন। মেয়েকে অবশ্যই সব দিক থেকে পরিপূর্ণ হতে হবে। সুন্দর গায়ের রং, সুন্দর চুল, সব কাজে গুণান্বিত হতে হবে। মেয়েদের কোনো খুঁত থাকা যাবে না। আর কিছু মানুষ তো মেয়ে দেখতে গেলে একেবারে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। চুল দেখাবে মানে কি আপা? রাফানা চৌধুরীর সাথে সাথে প্রতিবাদ করে ওঠেন, না মানে চুলগুলো কতটুকু লম্বা একটু দেখতাম আর কি। আমার বৌমার চুল দেখে আপনি কি করবেন? রাফানা চৌধুরী শান্ত কিন্তু গম্ভীর স্বরে বলেন। সামনের মহিলাটা হয়তো অপমান বোধ করলেন, আমতামতা করে কিছু বলতে যাবে, তার আগে রাফানা চৌধুরী বলেন, আমি বৌমা আনিনি আপা, আমি বাড়ির জন্য একটা মেয়ে এনেছি। তাই তার কোনো কিছু দেখার প্রয়োজন বোধ করিনি। তার গায়ের রং কেমন তা দেখিনি, তার চুল লম্বা নাকি ছোট তাও দেখিনি, সে রান্না করতে জানে কি জানে না তাও দেখিনি। সে যদি রান্না করতে না জানে আমি তাকে শিখিয়ে দেব। তাই আমি এটাই আশা করব আমার মেয়ের কোনো দুষ্গুণ আপনারা দেখতে চাইবেন না। রাফানা চৌধুরীর কথা শুনে সবাই চুপ করে গেল। মায়া অভিভূত হয়ে শাশুড়িকে দেখল। আসলেই শুধু মুখে বলেনি যে তার মেয়ে, কাজেও প্রমাণ করে দেখালেন। নাস্তা করা শেষে সবাই বিদায় নিল। মহিলাটি রাফানা চৌধুরীর কাছে ক্ষমা চাইলেন, কিন্তু রাফানা চৌধুরী কিছুই বলেননি। রাফানা চৌধুরী দুপুরে রান্না করছেন। মায়া কিচেনে উকি দিল, যদিও কয়েকজন সার্ভেন্ট তাকে সাহায্য করেছে। তারপরও মায়া গিয়ে তার পেছনে দাঁড়ালো। তারপর আহ্লাদি গলায় বলল, মামুনি, আমি তোমার সাহায্য করি। সাহায্যের প্রয়োজন নেই, তুই গিয়ে রেস্ট নে, আমার রান্না প্রায় হয়েই এসেছে। সকাল থেকে তো রেস্ট করছি, প্লিজ মামুনি আমাকে কোনো একটা কাজ দাও। তোর বাড়িতে যেমন কাজ করতি না, এখানেও করার দরকার নেই, এটাই তোর বাড়ি। জানি তো, তারপরেও সবাই কাজ করছে, আমি কিছুই করছি না, কেমন যেন লাগছে আমার। মায়ের জোড়াজড়িতে রাফানা চৌধুরী মায়াকে টেবিল সাজানোর দায়িত্ব দিলেন। মায়া কিচেন থেকে তরকারি আর প্লেটগুলো নিয়ে ডাইনিং টেবিলে সাজালো। রুদ্র নিচে নেমে টেবিলে বসলো। রুয়ান চৌধুরীও কক্ষ থেকে বের হলেন। আরে আমার মেয়ে প্রথম দিনই কাজ করছে কেন? রুয়ান চৌধুরী টেবিলে বসতে বসতে বলেন, আমি কিছুই করিনি বাবাই, সব মামুনি আর ওরা করেছে, আমি তো শুধু টেবিল সাজাচ্ছি। রুদ্র মুখ বাঁকালো। মাঝে মাঝে অসম্ভব হিংসা লাগে ওর মা বাবা যেন ওর চেয়ে মায়াকে একটু বেশি দেখতে পারে। এবার তুই বসে পড়। রাফানা চৌধুরী সবার প্লেটে খাবার তুলে দিতে দিতে মায়াকে উদ্দেশ্য করে বললেন,
মায়া টেবিলে বসে, চারজন খাওয়া শুরু করে। রুয়ান চৌধুরী খাবার খাওয়ার মাঝে সবার উদ্দেশ্যে বললেন, আমি চাচ্ছি খুব তাড়াতাড়ি মায়ার রুদ্র বিয়ের অনুষ্ঠানটা করে ফেলতে। বাবা, বিয়ে তো হয়েই গেছে, আবার অনুষ্ঠান করার কি দরকার? কপালে ভাঁজ ফেলে বলল রুদ্র। বিয়েটা তো হয়েছে, কিন্তু কি পরিস্থিতিতে হয়েছে এটা তুমিও জানো। বিয়ে মানুষের জীবনে একবারই আসে। হয়তো তোমার কোনো ইচ্ছা নেই, কিন্তু মায়ার তো তার বিয়ে নিয়ে স্বপ্ন থাকতেই পারে। এছাড়া মায়ার বাবা আর আমি বিজনেস পার্টনার। এখন অন্য পার্টনাররা তো কোনো না কোনো দিন তো তোমাদের বিয়ের কথা জানতে পারবে। তখন যদি তারা বদনাম করে ছেলের বিয়ে লুকিয়ে দিয়েছি বলে ভাবে, তাই পরশু থেকে অনুষ্ঠান শুরু হবে। কালকে থেকে প্রস্তুতি নিব। তাহলে তো ভালোই হলো, দেরি করা ঠিক হবে না। মায়া, তোর কিছু বলার আছে? রাফানা চৌধুরী মায়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করেন। না, আমি কি বলবো, তোমরা যা ভালো মনে করো। খাওয়ায় মনোযোগ দিয়ে বলল মায়া। রুদ্র দীর্ঘশ্বাস ফেলল। এ বাড়িতে ওর মতামতের কোনো দাম কি আছে? কেউ ওর মতামতের কোনো দামই দেয় না। বিয়ে যেন শুধু মায়ার হয়েছে, তাই শুধু ওর মতামত নিলেই চলবে। একদিনে এসেই বাড়ির সব কিছু কবজা করে নিয়েছে। বেশ, শুধু একটা সুযোগ। এই সব কিছুর প্রতিশোধ নেবে মায়ের উপর। সব কিছুর জন্য মায়া দায়ী। জীবনটা ঝালাপালা করে দিল ওর। সন্ধ্যার দিকে মায়ের সব বন্ধুরা এলো চৌধুরী মেনশনে। রাফানা চৌধুরী সবাইকে ডাইনিং রুমে বসতে দিলেন। রুহানি, রাহুল, রিয়ানা আর সাহিল এসেছে। রুদ্র আর মায়াও বসলো ওদের সাথে। সাহিল আর রিয়ানা রেগে বোম হয়ে আছে। বিয়ের খবরটা কেউই ওদের জানায়নি। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র খবর পর্যন্ত বন্ধু মহলে কেউ কারো থেকে লুকায় না। একটা পিঁপড়া মূল্যে পর্যন্ত সেটা নিয়ে এক দফা কেচ্ছা হয়ে যায়। অথচ এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেললো চারজনে, বাকি তিনজন কি বানের জলে ভেসে এসেছে? মায়া ওদেরকে বোঝানোর চেষ্টায় আছে, অথচ ওরা একটার পর একটা পিঞ্চ মেরেই যাচ্ছে। কাচুমুচু হয়ে বসে আছে রুদ্র। সাহিল আর রিয়ানা ননস্টপ কথা শুনিয়ে যাচ্ছে। এত চিল্লাপাল্লার মাঝেও আরিয়ানের শূন্যতা অনুভব করলো রুদ্র। উদ্বিগ্ন স্বরে আওড়ালো, তোরা সবাই এসেছিস, আরিয়ান আসেনি? ও কি তোদের চেয়ে বেশি ক্ষেপে আছে নাকি? খেপাবে না তো কি করবে? তোরা দুজন তো চুপি চুপি বিয়ে করে নিলে, আমাদের তো জানালি না পর্যন্ত। কিন্তু রাহুল আর রুহানিকে ঠিকই বলেছিস, শুধু মুখেই বন্ধুত্ব, কাজের বেলায় না। তারপরও নির্লজ্জের মতো রুদ্র একবার বলাই চলে এসেছে। সাহিল মুখ বাঁকিয়ে বলল। মায়া সাফাই দেওয়ার চেষ্টা করলো। উদ্গ্রীব স্বরে আওড়ালো, প্লিজ রাগ করিস না। রাহুল আর রুহানিকে তাৎক্ষণিক পাওয়া গিয়েছিল, কিন্তু তোরা মনে হয় বিজি ছিলি। রাহুল অনেকবার কল দিয়েছিল তোদেরকে, ধরিসনি। আমি মেসেজ দিয়েছি, রুহানি মেসেজ দিয়েছে, দুটোর একটা অনলাইনে ছিলি না। আর বিয়েটা হুট করেই হয়ে গেছে। সময় নিয়ে যে কল করব তোদেরকে, সেই সুযোগটাই পাইনি। রিয়ানা মায়াকে আশ্বস্ত করে বলল। রাফানা চৌধুরী টেবিলে নাস্তা নিয়ে আসলেন। সোফায় বসে কুশলাদি বিনিময় করলেন সবার সাথে। সকলকে উদ্দেশ্য করে বললেন, বিয়েটা ঘরোয়াভাবে হুট করেই হয়ে গেছে, তাই জানানোর সুযোগ হয়নি তোমাদেরকে। তবে হ্যাঁ, চিন্তা নেই, বড় করে অনুষ্ঠান হবে 2-1 দিনের মধ্যে। তোমরা সবাই মিলে সব কিছু ব্যবস্থা করবে। যেহেতু তোমাদের দুইজন বন্ধুর বিয়ে, পারলে আজকে রাতটা এখানে থেকে যাও। অবশ্যই আন্টি, আমরাই করব সব কিছু, কিন্তু আজকে রাতে থাকতে পারবো না। কালকে সকাল সকাল চলে আসবো সাজানোর জন্য। মিষ্টি এসে উত্তর দিল সাহিল। রুদ্র তখনও ভাবছিল আরিয়ানের কথা। বন্ধুমহল ওদের একটা পরিবার, আর প্রত্যেকটা বন্ধু ওর সে পরিবারের সদস্য। একজন ছাড়া ওদের সব কিছু অপূর্ণ। রুদ্র চিহ্নিত স্বরে বলল, আমার প্রশ্নের উত্তর তো কেউ দিলে না। রিয়ানকে আসলে জানো না, তাই আসেনি? ফোনও বন্ধ সকাল থেকে। ওর খবর আমরাও জানি না, সকাল থেকে দেখা নেই ওর। সাহিল উত্তর দেয়, ও এসেছিল সকালে, আমার সাথে দেখা করে চলে গেছে। আমি অনেক বলেছি বসতে, কিন্তু বসেনি। মায়ের কথায় সবাই তাকালো ওর দিকে। রুদ্র অবাক হয়ে জিজ্ঞেস করলো, কই, আমি তো দেখিনি। সকালে তোর আগে তো আমি উঠেছি। অনেক সকালে এসেছে, তখন কেউ উঠেনি ঘুম থেকে। আমার ঘুম ভেঙে যাওয়ায় বাগানে হাঁটতে গিয়েছিলাম আমি। প্রায় 5:30টার দিকে এসেছিল। মন খারাপ ছিল ওর, কিছু নিয়ে ডিপ্রেস ছিল হয়তো। সবাই অবাক হয়ে তাকালো ওর দিকে। আমার মনে হয় তুই স্বপ্ন দেখছিস। রাহুল দুষ্টুমি করে বলল, তোদের কি আমাকে মেন্টাল মনে হয় যে স্বপ্ন আর বাস্তবতার পার্থক্য বুঝবো না? ও সত্যিই এসেছিল, মন খারাপ ছিল ওর। কি কি বলে যেন চলে গেছে আমায়। অর্ধেক বুঝেছি, বাকি অর্ধেক বুঝিনি আমি।
আরিয়ান তো এমন না, আমাদের সবার চেয়ে আলাদা, বুঝতার। ওর তো এসবে মাথা ঘামানোর কথাই না। ও তো সারাক্ষণ ওর কাজ আর পড়াশোনা নিয়েই পড়ে থাকে। তারপর দেখা করতে এসছে সকাল 5:30টায়। চিন্তার বিষয়। রুদ্র চিহ্নিত হয়ে বলল, আচ্ছা ওর কথা বাদ দে, তোরা কেউ আরশিকে বলিসনি? ওরও তো জানা উচিত আমাদের বিয়ের কথা। মায়া মিটিমিটি হেসে বলল, আমাদের বন্ধু না ঠিকই, কিন্তু রুদ্রর তো অনেক কিছু, বন্ধুর চেয়েও বেশি। না বলে বিষয়টা কেমন দেখায় না? রুদ্র শান্ত দৃষ্টিতে তাকালো মায়ের দিকে। মনে মনে শয়তান মেয়েটাকে 101 বার খুন করার ইচ্ছে পোষণ করলো। চিবিয়ে চিবিয়ে বলল, ফালতুমি বন্ধ কর। সাহিল আর রাহুল আমার সাথে উপরে চল। বলতেই রাহুল আর সাহিল রুদ্রের সাথে উপরে চলে গেল। তিনজন নিচে সোফায় বসে থাকলো। রুহানি আর রিয়ানা চা খেয়ে মায়ের পাশে এসে বসলো। দুজনেই মায়াকে দুদিক থেকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, কাল রাতে কি হলো? কি হবে? যা হয়। রুহানি চোখ মেরে বলল, তোদের মনে হয় কিছু হবে? তবে যদি জিজ্ঞেস করিস রুদ্র কি করেছে, তাহলে বলবো একটা থাপ্পড় মেরেছে আমায়। রিয়ানা আটকে উঠে বলে, হ্যাঁ, জানিস ও আমার উপর অসম্ভব রেগে আছে। ওর মনে হচ্ছে সব কিছু আমিই করেছি। যদিও আমি করেছি, কিন্তু সবাই হেল্প করেছে আমায়। ইভেন ওর এটাও মনে হচ্ছে আমি ওর বাবা মাকে ওর কাছ থেকে কেড়ে নিয়েছি, কারণ সবাই আমার পক্ষ নিয়েছে। ইস, কেন যে ওইভাবে বিয়েটা করতে গেলি? ওর রাগটাই স্বাভাবিক রে। ছেলে হয়েও এইভাবে জোর জবরদস্তি কিভাবে হলো? বেচারা আঙ্কেল এভাবে অসুস্থ না দেখালেও পারতো। রিয়ানা আফসোস করে বলল, আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু তুই দেখিসনি ও আরশির সাথে অন্য মেয়েদের সাথে কিভাবে প্রীতি করতো। আমার ভয় লাগতো ওকে হারিয়ে ফেলার। আমি ওকে ভালোবাসি, যেটা আমার সেটা শুধুই আমার। আমার পছন্দের জিনিসটা কেউ ধরা তো দূরের কথা, কেউ যদি দৃষ্টিও দেয় আমার সহ্য হয় না সেটা। সেখানে তোরা ভাবলি কি করে আমার প্রিয় মানুষটাকে ছেড়ে দেবো আমি, বা ও বোঝার অপেক্ষায় থাকবো? যা আমার প্রিয় তা নিজের করে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। ধরণীর বুকে সূর্যরশ্মির বিচরণ ঘটেছে অনেকক্ষণ হলো। শোরগোলের আওয়াজে মায়ার ঘুম ভাঙে। নরম বিছানা থেকে আড়মোড়া ভেঙে উঠে বসলো। চোখ কষলে আশেপাশে তাকালো, কিন্তু রুদ্রকে কোথাও দেখতে পেল না। কাল রাতেও জোর করে রুদ্রের বুকে ঘুমিয়েছিল, কিন্তু এখন গেল কোথায় ছেলেটা? মায়া ঘড়িতে সময় দেখে 10:30। মায়া হড়বড় করে বিছানা ছেড়ে নামলো। এত বেলা পর্যন্ত ঘুমিয়েছেও। নিচ থেকে কিসের আওয়াজ আসছে এইভাবে? মায়া নিচে নেমে দেখে বাড়ি ভর্তি গিজগিজ করা মানুষ। সবাই বাড়ি সাজাতে ব্যস্ত। কেউ লাইটিংয়ের কাজ করছে তো কেউ ফুলের কাজ। রাহুল আর সাহিলও সাহায্য করছে একজনকে। রিয়ানা আর রুহানি সোফায় বসে আছে। রাফানা চৌধুরীর সাথে কিছু নিয়ে আলোচনা করছে। তাহলে সবাই কালকের কথা রেখেছে। মায়া গিয়ে বসলো ওদের পাশে। কিরে, এতক্ষণে ঘুম ভাঙলো তোর? আমরা সে কখন এসেছি, কতক্ষণ ধরে অপেক্ষা করছি। রিয়ানা মায়াকে উদ্দেশ্য করে বলে, রুমে গিয়ে ডাকিসনি কেন? আমি কি জানতাম নাকি তোরা এসেছিস? রুদ্র কোথায় মামুনি? রুদ্র তার বাবার সাথে বাইরে গেছে। বিয়ে গায়ে হলুদ সব বাড়িতেই হবে, কোনো ত্রুটি যাতে না থাকে, তাই ডিজাইনারের সাথে কথা বলতে গেছে। রাফানা চৌধুরী মায়াকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলেন, আজ রাতে মেহেন্দি হবে মায়ু, কাল হলুদ, তাই মেহেন্দির ডিজাইন সিলেক্ট করছিলাম। দেখ তো কোন ডিজাইন পছন্দ হয়। রুহানি মায়াকে তার মোবাইল এগিয়ে দেয়। মায়া মেহেদি দেখে সিলেক্ট করে দেয়। সন্ধ্যার দিকে ড্রেস নিয়ে আসবে বিয়ে আর মেহেন্দির জন্য। তোমরা সবাই মিলে লিস্ট করে দিও মায়ার জন্য। রাফানা চৌধুরী উঠতে উঠতে বলেন। তিনজনই মাথা নাড়ে। ড্রেস আর মেহেদি দেখতে আবার ব্যস্ত হয়ে পড়ে। বিকেলের শেষের দিকে বাড়ির ভেতরে লাইটিং, ফুলের কাজ সব শেষ হয়, যদিও বাইরের দিকের অনেক কাজ বাকি থেকে গেছে। সবাই ডাইনিংয়ে বসে শাড়ি দেখছে। রিয়ানার রুহানি মায়াকে সাহায্য করছে। তখনই সদর দরজা পেরিয়ে রুদ্র ঢোকে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাবে, তখনই রাফানা চৌধুরী ডাক দেয়। সোফায় তার পাশে বসতে বলেন। রুদ্র না করলেও মায়ের ধমকে বসে যায়। মায়া রুহানি আর রিয়ানার সাথে ড্রেস সিলেক্টে ব্যস্ত ছিল। ওর দিকে তাকিয়ে বলল, তো ড্রেস এখনো সিলেক্ট করা হয়নি? না, বুঝতে পারছি না কোনটা নেব। হলুদেরটা নিয়ে ফেলেছি, কিন্তু বিয়ের জন্য কোনটা নেব বুঝতে পারছি না। সব লেহেঙ্গাই সুন্দর লাগছে। মায়ু, এই লেহেঙ্গাটা দেখ, এটা সবচেয়ে সুন্দর, সুন্দর লাগবে তোকে পরলে। রুহানি মায়াকে একটা লেহেঙ্গা হাতে দিয়ে বলে।
মায়া হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে লেহেঙ্গা সুন্দর, কিন্তু উপরের পাটা অনেক ছোট, পুরো গায়ের গড়ন বোঝা যাবে। যদিও মায়া মাঝে মাঝে ওয়েস্টার্ন পরে, কিন্তু কখনোই তার শরীরের স্ট্রাকচার বোঝা যাওয়ার মতো নয়। লেহেঙ্গা তো ভালোই, কিন্তু বড়দের সামনে এই লেহেঙ্গা পরবো কি করে? মান ইজ্জত সব যাবে রে ভাই। আচমকা রুদ্র হাত থেকে কেড়ে নেয় লেহেঙ্গাটি, সব লেহেঙ্গা থেকে আলাদা করে সরিয়ে রাখে। এই লেহেঙ্গা তোকে পরতে হবে না, এটা সুন্দর, এটা পরিস বিয়ের দিন। হাতে থাকা লেহেঙ্গাটি মায়ের দিকে বাড়িয়ে দিয়ে রুদ্র বলল। মায়া মুচকি এসে হাতে নিল। রুদ্রের দেওয়া লেহেঙ্গাটিও সুন্দর, কিন্তু মায়ের মনে হচ্ছে দুনিয়ার সবচেয়ে সুন্দর পোশাক হয়তো এটি। ভালো লাগায় মনটা ছেয়ে আছে। এই ছোট কেয়ারটুকু অনেক তার জন্য। রিয়ানা, রুহানি আর রাফানা চৌধুরী ঠোঁট চেপে হাসে। রুদ্র যতই রেগে থাকুক বা বলুক না কেন যে মায়াকে ওর সহ্য হয় না, কিন্তু কোথাও না কোথাও মায়ার জন্য সত্যি অসম্ভব দুর্বলতা কাজ করে। সময়ের সাথে পাল্লা দিয়ে রাতে নিস্তব্ধতা বাড়ছে। আকাশে অসংখ্য তারার মেলা, তার মাঝখানে একটি সুন্দর চাঁদ যা চারিদিকে আলো ছড়িয়ে রেখেছে। প্রেমিক পুরুষরা যার সাথে তাদের প্রিয়তমার তুলনা দেয়। রুদ্র নিষ্পলক চেয়ে আছে ওই দূর আকাশের দিকে। চাঁদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আছে। তার একপাশে সাহিল, অপর পাশে রাহুল, তিনজনই নীরব হয়ে বসে আছে। নিচে মেয়েরা বসে মেহেদি দিচ্ছে, তাই তাদের অবস্থান হয়েছে ছাদে। রুদ্র, একটা সত্যি কথা বলতো, তুই মায়াকে আসলে ভালোবাসিস না?